সো আজকে আমরা চ্যাপ্টার 5-এর ইলাস্টিসিটি পোর্শন যেটা আছে সেটা দেখব। আর ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি কি? ইলাস্টিসিটি হচ্ছে তোমার ম্যাটারের এমন একটা প্রপার্টি যেটা হচ্ছে ধরো ওই ম্যাটারটা তুমি যদি কোনো ধরনের ডিফর্মেশন করো, তখন সেই ডিফর্মেশনটার অ্যাগেনস্টে, মানে ডিফর্মেশন বলতে তুমি যদি ওর শেপ চেঞ্জ করার ট্রাই করো বা ওকে টেনে লম্বা করার ট্রাই করো বা ওকে যদি কম্প্রেস করার ট্রাই করো, তখন ওই ম্যাটারটার ভিতরে এই ডিফর্মেশন বা এই কম্প্রেস করা বা স্ট্রেচ করার অ্যাগেনস্টে একটা ফোর্স কাজ করে। সো এই যে প্রপার্টিটা সেটাকে ইলাস্টিসিটি বা বাংলায় হচ্ছে স্থিতিস্থাপকতা বলে। আমরা ইলাস্টিক টার্মটার সাথে অনেক ফ্যামিলিয়ার সবাই, যে যেমন একটা রাবার ব্যান্ড সেটা হচ্ছে ইলাস্টিক। তারপর এরকম আরও অনেক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা, মানে সব ম্যাটেরিয়ালই, মানে আমরা মোরলেস ইলাস্টিসিটি অবজার্ভ করতে পারি। এটা বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, সো আমরা ইলাস্টিসিটির ডেফিনেশনটা একটু ফর্মালি দেখি। এখানে এটা ডেফিনেশন হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ আ ম্যাটেরিয়াল, দ্য টেন্ডেন্সি অফ a material to the tendency of a material to resist, the tendency of a material to resist against any sort of deformation, কোনো একটা ম্যাটেরিয়ালের যে কোনো ধরনের ডিফরমেশনের অ্যাগেনস্টে বা বিপরীতে যদি তার প্রতিরোধ করার একটা থাকে, প্রবণতা থাকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি। ওকে, সো দ্য টেন্ডেন্সি অফ এ ম্যাটেরিয়াল টু রেজিস্ট অ্যাগেনস্ট এনি সর্ট অফ ডিফরমেশন ইজ কল্ড ইলাস্টিসিটি। It's called elasticity. ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা রাবার ব্যান্ড যদি এরকম থাকে নর্মাল, সো ওই রাবার ব্যান্ডটাকে তুমি চাইলে কি করতে পারবা, টেনে লম্বা করতে পারবা। তুমি যদি এই সাইড থেকে এটাকে টান দাও, তাহলে দেখবা যে এটা ধরো ইনিশিয়ালি যদি এই লেংথের হয়, এরকম হয়, তো তুমি যদি এটাকে রাইট সাইডে টান দাও আর এই সাইডটা যদি ফিক্সড থাকে, তখন এটা লম্বা হয়ে এরকম সাইজের হয়ে যাবে, রাইট? অ্যান্ড দেন তুমি যদি এটাকে আবার ছেড়ে দাও, এটা কিন্তু আবারও সেম জায়গাতে ব্যাক করবে। সো এই যে সেম জায়গাতে ব্যাক করলো, মানে তাকে তুমি এখান থেকে ফোর্স দিয়ে টেনে লম্বা করলা, দেন তুমি যখন আবার ফোর্সটা ছেড়ে দিলে সে এখান থেকে আবার অরিজিনাল পজিশনে ব্যাক করলো। সো এই যে অরিজিনাল পজিশনে ব্যাক করলো, এটাই হচ্ছে বেসিক্যালি ওই ম্যাটেরিয়ালটার ইলাস্টিসিটি। অ্যান্ড এখানে ডেফিনেশনটা কেন এরকম, কারণ দেখো তুমি যখন এই রাবার ব্যান্ডটাকে টান দিবা, তুমি দেখবা যে এই রাবার ব্যান্ডটাকে টানতে তোমার কিন্তু কষ্ট হচ্ছে, বা কষ্ট হচ্ছে বলতে মানে তুমি এটাকে টান দিচ্ছ, বাট তোমার কাছে মনে হবে রাবার ব্যান্ডটা অ্যাকচুয়ালি আসতে চাচ্ছে না, সে তার ইনিশিয়াল পজিশনেই থাকতে চাচ্ছে। সো এই যে এই টেন্ডেন্সিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি। ওকে, এখন কিছু কিছু ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটিটা বেশি হয়, কিছু ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটিটা কম হয়। সো আমরা এখন ওইগুলোই দেখব। আর এই ইলাস্টিসিটির অ্যাকচুয়াল আইডিয়াটা, মানে এখানে ডেফিনেশনটা বললাম, বাট ইলাস্টিসিটিতে অ্যাকচুয়ালি যেটা হয় যে তুমি যখন একটা অবজেক্টকে, তার নট জাস্ট এনি রাবার ব্যান্ড, ধরো একটা এরকম একটা কিউবিক বক্স আছে, সো তুমি যদি তার উপর কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করো, তার চারপাশ দিয়ে যদি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করো, সো তখন তার ডিফর্মেশন হয়। ওকে, ডিফর্মেশন মানে তার শেপ আগে যেরকম ছিল সেইটা এখন আর সে মেনটেন করে না। যেমন তুমি যদি একটা স্পঞ্জের বলকে হাতে নিয়ে প্রেস করো, সেটার সাইজ কিন্তু ছোট হয়ে আসবে, রাইট? সো এই ফেনোমেননটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডিফর্মেশন। অ্যান্ড তুমি যখন কোনো একটা ম্যাটেরিয়ালের ডিফর্মেশন করবা, এনি সর্ট অফ ডিফর্মেশন করবা, সেই ম্যাটেরিয়ালটার খুব কম হলেও একটা টেন্ডেন্সি থাকবে তার আগের পজিশনে ব্যাক করার। মানে ধরো তুমি যদি একটা স্পঞ্জের বলকে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছোট করে ফেলো, দেন তুমি যখন ওইটা মানে আবার ছেড়ে দিবা, তখন দেখবা যে স্পঞ্জের বলটা আবার ট্রাই করবে আগের জায়গায় আসতে। অ্যাটলিস্ট ট্রাই করবে, মানে আসতে পারুক আর না পারুক, ট্রাই করবে। ওকে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি। অ্যান্ড ইলাস্টিসিটির অ্যাকচুয়ালি বেশ কিছু টাইপ আছে।
আমরা সেগুলো এখন দেখব একটা একটা করে। সো ইলাস্টিসিটির বেসিক আইডিয়াটা যদি আমরা বুঝি, তাহলে এখান থেকে আমরা এর পরে যে টার্মটা শিখব সেটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন। স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন দুইটা টার্ম আছে। স্ট্রেস মানে হচ্ছে তোমার পীড়ন, বাংলায় স্ট্রেস হচ্ছে পীড়ন, আর স্ট্রেইন হচ্ছে বিকৃতি। তো এখানে স্ট্রেস কি আর স্ট্রেইন কি, এই দুইটা টার্ম ইলাস্টিসিটি পড়তে গেলে তুমি মাস্ট ফেস করবা। ওকে, তো স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে, আমি ফার্স্টে স্ট্রেস জিনিসটা কি এটা একটু ইজিলি বুঝাবো, দেন এটার ফর্মাল ডেফিনেশনটা বলবো। সো সাপোজ এইখানে একটা এরকম একটা ওয়্যার আছে, বা মানে একটা ওয়্যার আছে, বাট আমরা সেই ওয়্যারটাকে অনেক জুম করে দেখতেছি। আর আমরা এই এক্সাম্পলের জন্য ধরে নিলাম যে এই ওয়্যারটা হচ্ছে একটা তোমার রেক্ট্যাঙ্গুলার শেপের ওয়্যার বা একটা তার আছে এরকম, যেটা ধরো স্টিল দিয়ে বানানো। ওকে, সো আমরা এখন এই ওয়্যারটার উপর, ধরো এই ওয়্যারটা হচ্ছে এখানে ফিক্স করে লাগানো, মানে উপর থেকে এটা সরানো যাবে না। আমরা কি করলাম, এই ওয়্যারটাকে ডিফর্ম করার ট্রাই করতেছি, মানে আমরা এটাকে টেনে লম্বা করতে চাচ্ছি। ওকে, বা আমরা এটার বিকৃতি ঘটাতে চাচ্ছি আর কি। সো এখানে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি এটার নিচে, এখানে যদি এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি, সো তখন দেখা যাবে আমি এই যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, ওকে, সেই ফোর্সের জন্য এটা কি আস্তে আস্তে একটু লম্বা হবে, মানে তো তখন দেখতে এরকম হবে আর কি। যদি ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি তখন ও এইখান থেকে একটু লম্বা হয়ে যাবে, হালকা হলেও লম্বা হবে আর কি। আচ্ছা, কেন লম্বা হবে? কারণ আমরা এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, সো ওই মলিকিউলগুলোর মধ্যে তোমার যে ফাঁকা জায়গা থাকে সেটা আস্তে আস্তে ইনক্রিজ হয়, অ্যান্ড এর জন্য এটার ওভারঅল সাইজটা একটু ইনক্রিজ হয়। ওকে, এখন আমি যখন এটাকে টেনে লম্বা করব, অবশ্যই আমার একটা এফোর্ট দিতে হবে, রাইট? এটা তো মানে এমনি এমনি লম্বা হবে না, আমার এখানে একটা এফোর্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড এই যে ওয়্যারটার যে স্ট্রাকচার, তার টেন্ডেন্সি থাকবে যে এই চেঞ্জটা যাতে না হয়, মানে আমি ওকে টেনে লম্বা করতে চাচ্ছি, বাট ওয়্যার চায় না যে আমি তাকে টেনে লম্বা করি। সে মানে ইনিশিয়ালি যেই পজিশনে ছিল তার একটা ইনার্শিয়া কাজ করবে যে সে এই জায়গাতেই থাকবে। ওকে, সো আমি যখন তাকে টেনে লম্বা করতে যাব, ওয়্যারের মধ্যে উল্টা দিকে একটা ফোর্স ক্রিয়েট হবে, অ্যান্ড এটা আলটিমেটলি সেই নিউটনস থার্ড ল থেকেই, যে আমরা যখন এটাকে এই মানে টেনে লম্বা করতে চাবো, তো এখানে আমরা প্রত্যেকটা মলিকিউলকে টেনে লম্বা করতে চাচ্ছি, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস বা তাদের মধ্যে যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এক একটা অণুর মধ্যে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটা ইনক্রিজ করতে চাইতেছি বা বাড়াইতে চাইতেছি, অ্যান্ড সেই ফোর্সটা একটা রিয়াকশন ফোর্স হিসেবে উল্টা দিকে একটা ফোর্স ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, সো ওইটাতে পরে আসি, বাট এখানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব, মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে এই সেম ফোর্সটাই উপরের দিকে ক্রিয়েট হবে, মানে উল্টা দিকে ক্রিয়েট হবে এই অবজেক্টের মধ্যে। অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি যখন এটাকে টেনে লম্বা করে যদি তোমার ফোর্সটাকে রিলিজ করে ফেলো, মানে তোমার ফোর্সটা সরাই ফেলো, তখন এই এই যে উল্টা দিকের যে ফোর্সটা, সেটা ইউজ করে এই ওয়্যারটা আবারও তার ইনিশিয়াল স্টেটে চলে আসবে। রাবার ব্যান্ডের মধ্যেও এইটাই হয়, যে আমরা তাকে টেনে লম্বা করি, অ্যান্ড দেন যখন এটাকে সরাই ফেলি, মানে ফোর্সটাকে সরাই ফেলি, টেনে যেই ফোর্সটা ইউজ করে টানতেছিলাম সেটা যখন সরাই ফেলবো, সে আবার তার আগের পজিশনে চলে যাবে। তার ভিতরে একটা উল্টা দিকে একটা ফোর্স কাজ করে। সো এই ফোর্সটাকে, এই যে উল্টা দিকে যে ফোর্সটা কাজ করে, সেটাকে রিস্টোরিং ফোর্স বলে। রিস্টোরিং ফোর্স বা বাংলায় হচ্ছে প্রত্যয়ন বল। প্রত্যয়নী বল, হ্যাঁ। ওকে, সো একটা অবজেক্টকে তুমি যখন কোনো টাইপের ডিফর্মেশন করার ট্রাই করবা, মানে তার শেপ চেঞ্জ করতে যাবা, তখন তার ভিতর উল্টা দিকে একটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল কাজ করবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল,
এই রিস্টোরিং ফোর্সটা এক্স্যাক্টলি তোমার অ্যাপ্লাইড ফোর্সের সমানই হবে। ওকে, তুমি এখানে যত ফোর্স দিবা, ধরো এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স এফ এ আর রিস্টোরিং ফোর্স হচ্ছে এফ এস, এই দুইটা ইকুয়াল হবে। ওকে, আচ্ছা, সো এখন স্ট্রেসের ডেফিনেশনটায় আসি। আচ্ছা, রিস্টোরিং ফোর্সটা সবসময় এই অ্যাপ্লাইড ফোর্সের উল্টা দিকেই ক্রিয়েট হয়, এই আইডিয়াটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা এখানে এই ফোর্সটাকে যেহেতু এইদিকে নিচের দিকে অ্যাপ্লাই করছি, এটা ঠিক এই সারফেসের উপর পারপেন্ডিকুলারলি উপরের দিকে ক্রিয়েট হয়েছে রিস্টোরিং ফোর্স। এখন আমি এটাকে একটু সাইডে রাখি, আমরা এখন আসি যে স্ট্রেস জিনিসটা কি। স্ট্রেস, সো স্ট্রেসের ডেফিনেশনটা এরকম যে তোমার অ্যামাউন্ট অফ ফোর্স, একটু ওয়েট, স্ট্রেসের ডেফিনেশনটা এরকম যে অ্যামাউন্ট অফ ফোর্স। আচ্ছা, রুবাইয়া কোশ্চেন করছো দুইটা ফোর্স কাটাকাটি চলে যায় কিনা। আচ্ছা, এখন আমি বলি এখানে দুইটা ফোর্স কাটাকাটি যায়, বাট আমি যদি একটু এক্সপ্লেন করি, দেখো ধরো এখানে একটা ওয়্যার আছে, ওকে, এটা ভালো কোশ্চেন। এখানে এরকম একটা রাবার ব্যান্ড আছে বা একটা রাবারের ওয়্যার আছে সাপোজ। সো তুমি ইনিশিয়ালি কি করলা, এটার উপর খুবই টাইনি ফোর্স অ্যাপ্লাই করলা, সাপোজ 1 নিউটন অনলি। সো এই 1 নিউটনের জন্য ও কি হওয়া স্টার্ট করবে, লম্বা হওয়া স্টার্ট করবে। মানে ও এইখান থেকে এই যে এই পজিশন থেকে, দুটাকে সেম কালার রাখি, হ্যাঁ, এখান থেকে সে কি করা ট্রাই করবে, এরকম লম্বা হতে থাকবে, রাইট, এদিকে লম্বা হইতে থাকবে। বাট কতক্ষণ লম্বা হবে, সে লম্বা হবে মানে দেখো, ও যদি নিজে লম্বা না হয় তাহলে তো ওর ভিতরে রিস্টোরিং ফোর্সটা আসবে না। ওকে, সো তুমি এটার উপর 1 নিউটন ফোর্স দিলা, অ্যান্ড দেখা গেলো এটা আস্তে আস্তে লম্বা হওয়া শুরু করলো, অ্যান্ড যত লম্বা হওয়া স্টার্ট করলো তত ওর ভিতরে একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হওয়া স্টার্ট করলো। ধরো প্রথমে রিস্টোরিং ফোর্সটা 0.5 নিউটন, বাট তুমি এখনও 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে আসো। ওকে, মানে তুমি এই তোমার অ্যাপ্লাইড ফোর্সটা চেঞ্জ করো নাই। সো মানে ওই যে স্প্রিংয়ে যেরকম দেখাইছিলাম, অ্যান্ড দেন এই তোমার এই 1 নিউটন যেহেতু এখনও 0.5 নিউটন থেকে বেশি, ইট কন্টিনিউস টু ইলংগেট, মানে এটা এখনও লম্বা হতে থাকবে। অ্যান্ড আরও লম্বা হইলো, ধরো এই পর্যন্ত লম্বা হয়েছে, তখন রিস্টোরিং ফোর্সটা এখন মানে তখন রিস্টোরিং ফোর্সটা ধরো 0.8, অ্যান্ড এখনও তোমার অ্যাপ্লাইড ফোর্স ওর থেকে বেশি, ওর রিস্টোরিং ফোর্স থেকে বেশি। সো ও আরও লম্বা হওয়া স্টার্ট করবে, মানে ও আরও লম্বা হইতে থাকবে আর কি, কন্টিনিউ করবে এখান থেকে। অ্যান্ড দেন ফাইনালি যখন এইটুক লম্বা হইলো, দেখা গেল তখন ওর ভিতরের এই রিস্টোরিং ফোর্সটা 1 নিউটন হয়েছে, অ্যান্ড তখন তোমারটার সাথে ওরটা ব্যালেন্স হয়েছে, অ্যান্ড দেন এটা কাটাকাটি চলে গেছে। সো আলটিমেটলি তুমি যেটা দেখবা যে ও তার ইনিশিয়াল পজিশন থেকে এই পর্যন্ত লম্বা হয়েছে। ক্লিয়ার? সো এখন দেখো তোমার এই যে ফোর্সটা, অ্যাপ্লাইড ফোর্সটা আর রিস্টোরিং ফোর্সটা সেম। এখন ওইখানে আমি আগের ডায়াগ্রামটা একটু এটা কনফিউজিং ছিল, বাট এখন আই হোপ বুঝতেছো যে আসলে অ্যাপ্লাইড ফোর্স আর রিস্টোরিং ফোর্সটা অ্যাট দ্য সেম টাইম ক্রিয়েট হয় নাই। মানে এটা মানে গ্র্যাজুয়ালি রিস্টোরিং ফোর্সটা ইনক্রিজ হতে হতে একসময় তোমার অ্যাপ্লাইড ফোর্সের সমান হয়েছে, আর যখনই এটা ইকুয়াল হয়ে গেছে তখন এটা স্টপ হয়ে গেছে। ওকে, সো এর জন্য এই পজিশনে আমরা বলি যে এটার উপর এখন অ্যাপ্লাইড ফোর্স 1 নিউটন, আর এটার 1 নিউটন, আর এটার ভিতরে ক্রিয়েটেড উল্টা দিকে রিস্টোরিং ফোর্সটাও 1 নিউটন। ওকে, মানে আমরা ফাইনাল স্টেটটা দেখি, লম্বা হওয়ার মাঝের টাইমগুলো দেখি না। বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এখন এই স্ট্রেসের ডেফিনেশনে আসি। স্ট্রেস বা পীড়নের ডেফিনেশন। আচ্ছা, সো স্ট্রেস আর পীড়নের ডেফিনেশনটা কি? সো স্ট্রেস আর পীড়নের ডেফিনেশন হচ্ছে, এই যে ধরো এখানে একটা আমরা ওয়্যার দিয়ে একটু আগে একটা এক্সাম্পল দেখলাম, সো সেটাকে আমরা অনেক জুম করে দেখতেছি এরকম। অ্যান্ড এই ওয়্যারটার উপর সাপোজ আমি যদি এটাকে একটু টেনে লম্বা করার জন্য ওর এই যে লেফট যে সারফেসটা আছে,
সেই সারফেসটার উপর এরকম একটা ফোর্সে ওকে টান দিলাম। অ্যান্ড সাপোজ আমার এই অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে এফ, অ্যান্ড এই যে ওয়্যারটা দেখতেছো, এই ওয়্যারটার ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশন মানে হচ্ছে তুমি যদি এই ওয়্যারটাকে মাঝখান থেকে কাটো লম্বালম্বি করে, মানে এভাবে যদি কাটো, তখন এটার ওই জায়গাটার এরিয়া যতটুকু হবে, এটা হচ্ছে ক্রস সেকশন বলে। ওকে, এই এরিয়াটাকে বলে ক্রস সেকশনাল এরিয়া। এখন এই ওয়্যারটার সব জায়গাতে কিন্তু এরিয়াটা সেমই, মানে এই এরিয়াটাই, মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্রস সেকশনাল এরিয়া। এইখানে যে এরিয়াটা আছে, আমরা বললাম এই ওয়্যারটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। আমি ডেফিনেশনটা পরে লিখি, আগে ইজিলি বোঝাই যে একটা ওয়্যারের উপর তুমি তাকে ডিফর্ম করার জন্য বা টেনে লম্বা করার জন্য তুমি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলা ক্যাপিটাল এফ, অ্যান্ড সেই ফোর্সটা যেখানে অ্যাপ্লাই করছো সেই সারফেসটার এরিয়া বা ওই ক্রস সেকশনের এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, সো স্ট্রেসের ফর্মুলা হচ্ছে বা স্ট্রেসের মিনিং হচ্ছে এই এফ ডিভাইডেড বাই এ, মানে কাইন্ড অফ একটা প্রেশার, মানে তুমি এখানে কতটুক প্রেশার অ্যাপ্লাই করতেছো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস। একটা অবজেক্টকে ডিফর্ম করার জন্য বা শেপ চেঞ্জ করার জন্য বা বিকৃতি করার জন্য তার কোনো তার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছো সেই ফোর্স, মানে সেই জায়গাতে মানে প্রতি পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে যতটুকু ফোর্স কাজ করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস। ওকে, সো আমরা যদি এটার একটা, আচ্ছা এখন এইটাকে আমরা আরেকটা ওয়েতে চিন্তা করতে পারি যে অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে, অ্যাপ্লাইড ফোর্সটা কি একটু আগে বলে আসছি যে অ্যাপ্লাইড ফোর্সটা আলটিমেটলি এটা যখন একদম লম্বা হয়ে যাবে, ধরো অ্যাপ্লাইড ফোর্সের জন্য আমাদের এটা একটু লম্বা হয়ে এরকম হয়েছে, আমাদের এই প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্সের জন্য এই ওয়্যারটা টেনে, এই ওয়্যারটা একটু লম্বা হয়ে গেছে এইটুকু। অ্যান্ড আমরা জানি যে এখানে যখন এটা লম্বা হবে তখন তার ভিতরে একটা রিস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা ইভেনচুয়ালি কাজ করবে ওকে তার ইনিশিয়াল পজিশনে রিটার্ন নিয়ে আসার জন্য, রাইট? সো আমরা কি এইভাবে বলতে পারি না যে দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ডেভেলপড ইন পার ইউনিট এরিয়া ওয়েন অ্যান অবজেক্ট ইজ ডিফর্মড, আমরা একটা অবজেক্টকে যখন ডিফর্ম করব তখন পার ইউনিট এরিয়াতে যতটুক রিস্টোরিং ফোর্স ডেভেলপড হয়, অ্যাপ্লাইড ফোর্সটাই তো আলটিমেটলি রিস্টোরিং ফোর্সের সমান সমান। সো আমরা কোনো একটা অবজেক্টকে যে কোনো অ্যামাউন্ট ডিফর্ম করার জন্য তার ভিতর যে রিস্টোরিং ফোর্সটা পার ইউনিট এরিয়াতে ডেভেলপড হয় সেটাই অ্যাকচুয়ালি কি আমাদের স্ট্রেস। সো আমরা এটাকে ডেফিনেশনটা যদি ফর্মালি এভাবে লিখি, সো এখানে আমরা ডেফিনেশনটা লিখি, দেখো দ্য ফোর্স, আচ্ছা দ্য ফোর্স না লিখে এখানে অ্যাকচুয়ালি মানে রিস্টোরিং ফোর্স লেখা উচিত। দ্য রিস্টোরিং ফোর্স ডেভেলপড ইন পার ইউনিট এরিয়া, the restoring force developed in per unit area within a substance or within a material, যে কোনো একটা অবজেক্টের মধ্যে আর কি, the restoring force developed in per unit area within a material due to deformation is called stress. ওকে, সো এই হচ্ছে আমাদের স্ট্রেসের ডেফিনেশন। অর অল্টারনেটিভলি তুমি এটাকে এভাবে বলতে পারো, দি অ্যাপ্লাইড ফোর্স ইন পার ইউনিট এরিয়া টু ডিফর্ম ইট ইজ কল্ড স্ট্রেস। সো এটাও একটা ভ্যালিড ডেফিনেশন, দি অ্যাপ্লাইড ফোর্স ইন পার ইউনিট এরিয়া to deform an object
deform an object is called stress. And আমরা এখান থেকে এটার এই স্ট্রেসের যে তোমার ইনটিউশনটা, সেই ইনটিউশনটা থেকে আমরা কাইন্ড অফ গেস করতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা প্রেশার টাইপের, তাই না? প্রেশারের ডেফিনেশনটাও তো এটাই ছিল যে একটা সারফেসের উপর, একটা এ এরিয়ার সারফেসের উপর আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি এরকম, তখন প্রেশারটা হচ্ছে P ইজ ইকুয়াল টু F/A। এটার এরিয়া যদি এ হয় আর অ্যাপ্লাইড ফোর্স যদি এফ হয়, তখন প্রেশার হচ্ছে F/A। So the applied force in per unit area to deform an object is called stress or পীড়ন। ওকে, সো আমরা এটার যদি একটা করি, তোমার ফর্মুলা ডেভেলপ করি যে স্ট্রেসের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি। স্ট্রেসের ফর্মুলা হচ্ছে তোমার F/A। সিম্পলি একটা অবজেক্টের এই যে রিস্টোরিং ফোর্স বা অ্যাপ্লাইড ফোর্স, এটা দুইটা মিনিংই হইতে পারে। আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এখানে লিখে রাখো F ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড অলসো দি রিস্টোরিং ফোর্স, আর ক্যাপিটাল এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, স্ট্রেসের ইউনিটটা কি হবে? ডেফিনেটলি প্রেশার ইউনিটের মতো, প্যাসকেল। আর এইখানে আমরা এটাকে এখন তোমার এই প্রেশার থেকে, নর্মাল প্রেশার থেকে আমরা যাতে এই ইলাস্টিসিটির স্ট্রেস পোর্শনটা একটু ডিফারেন্ট ওয়েতে বুঝতে পারি, এর জন্য একটা কমন কনভেনশন হচ্ছে যে এইটাকে প্যাসকেল হিসেবে ট্রিট না করে নিউটন পার মিটার স্কোয়ার হিসেবে ট্রিট করা। বাট এটাতে কোনো ভুল নেই, তুমি যদি প্যাসকেল দিয়েও করো সবসময়, স্ট্রেসের ভ্যালু বের করতে বললে প্যাসকেলে বের করো, ওইটাতে কোনো ধরনের প্রবলেম নেই। বাট বেটার হচ্ছে যদি নিউটন পার মিটার স্কোয়ার করো, ওইটা মানে একটু বেশি দেখলে মানে এমনিতেই বোঝা যায় যে এটা একটা স্ট্রেস নিয়ে বলা হচ্ছে আর কি। বাট এটা তোমার উপর, তুমি প্যাসকেলও ইউজ করতে পারো, নিউটন পার মিটার স্কোয়ারও ইউজ করতে পারো। বাট আমি পার্সোনালি নিউটন পার মিটার স্কোয়ার বেশি ইউজ করা বেশি প্রেফার করি। ওকে, সো এখন এইখানে স্ট্রেসের ইউনিট বুঝলাম, আর ডাইমেনশনটাও পারার কথা। ডাইমেনশন হচ্ছে এটার এম, আমাদের ফার্স্টে হচ্ছে ফোর্স। সো ফোর্স হচ্ছে ক্যাপিটাল এম এল টি ইনভার্স টু, আর পার মিটার স্কোয়ার হচ্ছে এল ইনভার্স টু, দ্যাট ইজ এম এল ইনভার্স টি ইনভার্স টু। এটা হচ্ছে স্ট্রেসের ডাইমেনশন। ওকে, সো স্ট্রেস যদি বুঝে থাকি, স্ট্রেসের পর আমাদের এখন দেখতে হবে স্ট্রেন। স্ট্রেস আর সেকেন্ড টার্মটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতি। এই স্ট্রেনটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিফরমেশনের সাথে রিলেটেড। সো আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে ফার্স্টে বোঝানোর ট্রাই করি, মানে এখানে অ্যাকচুয়াল আইডিয়াটা দেখলেই তুমি এটা ডেফিনেশন নিজেই লিখতে পারবা। সাপোজ এখানে একটা ওয়্যার ছিল এরকম, একটা ওয়্যার যার ইনিশিয়াল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, ইনিশিয়াল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। এখন এই ওয়্যারটাকে আমরা কি করলাম, এই ওয়্যারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম টু ডিফর্ম ইট। আমরা এটাকে ডিফর্ম করতে চাচ্ছি, সো এটার উপর একটা ফোর্স বা একটা স্ট্রেস অ্যাপ্লাই করলাম আর কি, সহজভাবে বললে এখন স্ট্রেস বলতে পারি। সো এই ওয়্যারটার কি হবে, আমরা জানি যে এই ওয়্যারটার এখান থেকে, আচ্ছা ডাইমেনশন কেন লাগে? ডাইমেনশন অ্যাকচুয়ালি কেন দরকার হয়? ডাইমেনশন দিয়ে আমরা, তুমি যখন উপরের ক্লাসে উঠবা তখন দেখবা যে ডাইমেনশন ইউজ করে অনেক ফর্মুলা ডিরাইভ করার পর সেই ফর্মুলাটা কারেক্ট হয়েছে কিনা সেটা চেক করা যায়। ওকে, বাট ডাইমেনশনটা আপাতত তুমি যদি না বুঝো সমস্যা নেই, তুমি স্কিপ করতে পারো। আমি কোনো একটা ক্লাসে এই ডাইমেনশন কীভাবে বের করে ইন জেনারেল বের করে দেখাবো, আর এটার ইউজটা অ্যাকচুয়ালি তুমি বড় ক্লাসে উঠলে বুঝবা। ওকে, এই ডাইমেনশন ইউজ করে অনেক সময় ফর্মুলার ডেরিভেশন চেক করা হয় যে ওইটা কারেক্ট কিনা। আচ্ছা, সো আমরা একটা ওয়্যারের উপর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এই ফোর্সটার জন্য এই ওয়্যারটার কী হবে, ডিফরমেশন হবে ডেফিনেটলি। সো আমরা এই সাইডে এটাকে দেখি, যেটা ধরো একটু লম্বা হয়ে গেছে, একটু তার ইনিশিয়াল অবস্থা থেকে এটা এরকম লম্বা হয়েছে।
ওকে, সো এখন ওর লেংথ ধরো আগের চেয়ে একটু বেশি, তাই না? কতটুক ইনক্রিজ হয়েছে আমরা বললাম সেই অ্যামাউন্টটা হচ্ছে স্মল এল, মানে এই যে ও আগে যেই পজিশনে ছিল সেখান থেকে ওর নিচের দিকে নামতে সেখান থেকে ওর নিচের দিকে লম্বা হয়েছে স্মল এল অ্যামাউন্ট। ওকে, সো ওর এখন টোটাল লেংথ হচ্ছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল। সো স্ট্রেইন বা বিকৃতির ডেফিনেশন হচ্ছে এই যে স্মল এলটা দেখতেছো, মানে ওর যে লেংথটা ইনক্রিজ হয়েছে সেই লেংথ ডিভাইডেড বাই ওর ইনিশিয়াল লেংথ, মানে ওর প্রথম যে দৈর্ঘ্যটা সেটা। সো স্ট্রেইনের ডেফিনেশন হচ্ছে সিম্পলি একটা অবজেক্টকে তুমি যখন টেনে লম্বা করবা, আমি জাস্ট ফার্স্টে একটা ডেফিনেশন দেবো, দেন আমি এটাকে একটু জেনারেলাইজ করে বলবো যে সাপোজ একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটাকে তুমি যদি টেনে লম্বা করো তখন সেই ওয়্যারটার যে চেঞ্জ ইন লেংথ সেইটা ডিভাইডেড বাই দি ইনিশিয়াল লেংথ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেইন বা বিকৃতি। ওকে, একটা অবজেক্টকে টেনে লম্বা করলে পার ইউনিট লেংথে ওর যতটুকু ডিফর্মেশন হয় সেটাই হচ্ছে ওর স্ট্রেইন। অ্যান্ড স্ট্রেইনটা অ্যাকচুয়ালি যে সবসময় এরকম লেংথের হবে তা না। যেমন আমরা একটা স্পঞ্জের বলের কথা যদি চিন্তা করি, এটাকে যদি তুমি চারপাশ থেকে করো, চাপ দাও, তখন এটা কি হবে, ছোট হয়ে যাবে। সো তখনও কিন্তু তখন ওর কি কমে যাচ্ছে, ওর ভলিউম কমে যাচ্ছে ওভারঅল, রাইট? সো এই যে ভলিউমটা কমে যাচ্ছে এটাও কিন্তু এক টাইপের স্ট্রেইন। আবার আরেকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ একটা এরকম একটা আছে, ধরো একটা বই রাখা আছে টেবিলের উপর, মোটা একটা বই। সো তুমি কি করলা, এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলা এইখানে, সো তখন এটা কি একটু বাঁকায় যাবে না? এরকম সব সময় না, বাট যাদের ইলাস্টিসিটি বেশি সেটা এরকম বাঁকায় যাবে, রাইট? এরকম হবে। সো এই যে একটু সরে গেল, এটাও কিন্তু একটা স্ট্রেন। সো আমরা এই স্ট্রেনের প্রত্যেকটা টাইপই দেখব একটা একটা করে। ওকে, সো আমরা ফার্স্টে এখান থেকে দেখলাম যে স্ট্রেস হচ্ছে বেসিক্যালি দ্য ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আর স্ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি পার ইউনিট লেংথে বা পার ইউনিট ডাইমেনশনে যতটুকু চেঞ্জ হয়। আমি সো এইটাকে একটু ডেফিনেশনটা ফর্মালি লিখি। সো ডেফিনেশন হচ্ছে, দেখো, the amount of deformation per unit dimension, the amount of deformation per unit dimension is called strain। আর বাংলায় হচ্ছে প্রতি একক মাত্রায় যতটুক তোমার ডিফরমেশন বলতে কি বলবো, প্রতি একক মাত্রায় যতটুক মানে, আচ্ছা এখানে আর একটু চেঞ্জ করে লিখি, ধরো দি অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিউ টু স্ট্রেস, এখানে কারণ এটা তো এমনি এমনি হবে না, এখানে লিখে রাখো ডিউ টু স্ট্রেস। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। সো এখানে লেখো যে দি অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিউ টু স্ট্রেস ইন পার ইউনিট ডাইমেনশন, আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিউ টু স্ট্রেস ইন পার ইউনিট ডাইমেনশন ইজ কল্ড স্ট্রেন। ওকে, সো ডাইমেনশন কথাটা দিয়ে কি বুঝাচ্ছি, এইখানে আমাদের যদি এই স্ট্রেস অ্যাপ্লাই করার ওয়েটা একটা ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশন হয়, যেমন এটা একটা ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশন, মানে ওয়ান ডাইমেনশন মানে একটা লাইন। ওকে, সো আমরা এখানে কি করতেছি, জাস্ট একটা এরকম একটা ওয়্যারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে তার লেংথ ইনক্রিজ করার ট্রাই করতেছি। সো এখানে আমার ডাইমেনশনটা হচ্ছে একটা 1D, মানে ওয়ান ডাইমেনশন আর কি, মানে আমি এটাকে টেনে লম্বা করতে চাচ্ছি। সো এখানে আমার ডাইমেনশনটা মেইনলি হচ্ছে লেংথ। সো প্রতি একক বা পার ইউনিট ডাইমেনশনে যতটুক আমার লেংথ মানে ওইটা চেঞ্জ হয়, যতটুকু ডিফরমেশন হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেন। আমরা স্ট্রেনের স্পেসিফিক একটা ডেফিনেশন একটু পরে দেখব যখন স্ট্রেনের আমরা ক্লাসিফিকেশনে যাব। আচ্ছা, সো দি অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিউ টু স্ট্রেস পার ইউনিট ডাইমেনশন ইজ কল্ড স্ট্রেন। অ্যান্ড এইটার ইউনিট কি, আমরা যদি এই সিচুয়েশন থেকে চিন্তা করি,
এই সিচুয়েশন থেকে যদি চিন্তা করি যে আমাদের স্ট্রেস বলছি কাকে, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কে, রাইট? সো এটার ইউনিট কি হবে বলতে পারবা? এটার ইউনিটটাকে আমরা কি লিখতে পারি? স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। স্মল এল এর ইউনিট হচ্ছে, আমি একটু হিন্ট দেই, এটার ইউনিট হচ্ছে, এটা একটা লেংথ, এটা একটা লেংথ। আচ্ছা দেখি, হ্যাঁ আদিশার অ্যান্সারটা ঠিক আছে, এটা একটা রেশিও। আচ্ছা রেশিও না, মানে এটা সব কিছুতে আলটিমেটলি রেশিও, স্ট্রেসও তো একটা রেশিও। এটার স্পেসিফিক অ্যান্সার হচ্ছে এই রেশিওতে দুইটা উপরে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুইটা টার্মেরই ইউনিট একই। সো আলটিমেটলি দে গেট ক্যান্সেলড আউট অ্যান্ড আমরা এখান থেকে কি পাবো? নো ইউনিট। সো এখানে সবসময় মনে রাখবা স্ট্রেনের কোনো টাইপের ইউনিট হয় না, এটার কোনো ইউনিট নেই, এটার ডাইমেনশনও নেই। ওকে, এটা জাস্ট একটা মানে সেম ইউনিটের দুইটা কোয়ান্টিটির রেশিও। সো স্ট্রেন বা বিকৃতি তার ডেফিনেশন হচ্ছে দি অ্যামাউন্ট অফ ডিফরমেশন ডিউ টু স্ট্রেস, মানে কোনো একটা অবজেক্টের উপর পীড়ন প্রয়োগ করার ফলে তার যে আকৃতির যে চেঞ্জ হয় প্রতি একক মাত্রায়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেন বা বিকৃতি। এখন আমরা হুকস ল দেখব, যে স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে একটা তোমার রিলেশন আছে, হুকস ল। হুকস ল আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে দেখছিলাম। সো সায়েন্টিস্ট হুক বলছে যে কোনো একটা অবজেক্টকে, তুমি এটা নিজেও চিন্তা করে বুঝতে পারবা, যে কোনো একটা অবজেক্টকে তুমি যত বেশি ফোর্স দিবা তার তত বেশি লম্বা হওয়ার কথা, তাই না? বাট অবশ্যই একটা সার্টেন লিমিট আছে। তো এই যে এরকম ধরো একটা ওয়্যার, সেই ওয়্যারটার উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, বা ফোর্স না, আমরা এখন ইন জেনারেল বলবো আমরা স্ট্রেস অ্যাপ্লাই করতেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ওয়্যারটার কি হবে, একটা স্ট্রেন হবে। এটা মানে এখন অবভিয়াস যে স্ট্রেস অ্যাপ্লাই করলে আমরা একটা স্ট্রেন পাবো। অ্যান্ড হুক বলছে উইদিন ইলাস্টিসিটি লিমিট, উইদিন ইলাস্টিসিটি লিমিট, ইলাস্টিসিটি লিমিটের বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা সীমা, উইদিন ইলাস্টিসিটি লিমিট তোমার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। স্থিতিস্থাপকতা সীমার মধ্যে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। ম্যাথমেটিক্যালি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, ইলাস্টিসিটি লিমিট বলতে কি বুঝাইলাম? তুমি চিন্তা করে দেখো, একটা রাবার ব্যান্ডকে তুমি কিন্তু ফরএভার টেনে লম্বা করতে পারবে না। একটা সার্টেন লিমিটে গিয়ে ও কিন্তু ওর ব্রেকিং স্ট্রেসে রিচ করবে, অ্যান্ড দেন ওই রাবার ব্যান্ডটা কিন্তু ছিঁড়ে যাবে। সো হুকস ল এটাই বলে যে ওই ইলাস্টিসিটি লিমিটের মধ্যে, ইলাস্টিসিটি লিমিট হচ্ছে যতক্ষণ না ওই অবজেক্টটা একদম পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেল। যেমন এটা যদি ছিঁড়েই যায় তাহলে তো একদম ফরএভারের জন্য চেঞ্জ হয়ে গেছে। ওকে, বাট আমাদের ইলাস্টিসিটির আইডিয়াটা কিন্তু একটা টেম্পোরারি চেঞ্জ, যে আমি ওকে টেনে লম্বা করব, বাট দেন ও আবার আগের পজিশনে ব্যাক করবে। বাট তুমি যদি ওকে টেনে ছিঁড়েই ফেলো তাহলে কিন্তু ওর আগের পজিশনে আর যেতে পারবে না। ওকে, সো এই হুকস ল বলে যে ইলাস্টিসিটি লিমিটের মধ্যে স্ট্রেসটা হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল। ওকে, বাট ইলাস্টিসিটি লিমিট রিচ করে গেলে দেয়ার ইজ নো কামিং ব্যাক। এখন এইখানে এই যে স্ট্রেস কেন স্ট্রেইনের প্রপোর্শনাল, একটু চিন্তা করে দেখো। আমরা এইখানে স্ট্রেসটাকে একটু অন্যভাবে দেখি, যে স্ট্রেসটা হচ্ছে, আমরা ওই যে রিস্টোরিং ফোর্সের আইডিয়াটা দেখি, যে স্ট্রেসটা হচ্ছে এটার ভিতরে ক্রিয়েট হচ্ছে, মানে আমি অ্যাপ্লাই করতেছি আর ওর ভিতরে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে, মানে ও স্ট্রেসড হচ্ছে আর কি। সো তুমি এটাকে যত লম্বা করতে চাও তত কিন্তু তোমার বেশি ফোর্স দিতে হবে, আর তত ওর ভিতরে বেশি স্ট্রেস ক্রিয়েট হবে। তুমি স্ট্রেস অ্যাপ্লাইও করবে বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই ওর ভিতরে স্ট্রেস ক্রিয়েট হবে বেশি। সো এর জন্য যত বেশি স্ট্রেন তত বেশি স্ট্রেস। সো স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে, অ্যান্ড এইখানে একটা কনস্ট্যান্ট আসে। আমি যদি যে কোনো একটা প্রপোর্শনালিটি রিলেশনকে যদি ইকুয়াল দিয়ে লিখতে চাই, তখন এখানে একটা কি আসে, কনস্ট্যান্ট টার্ম আসে।
সাম কনস্ট্যান্ট একটা ধ্রুবক ইনটু হচ্ছে স্ট্রেন। সো এই যে কনস্ট্যান্টটা এখানে দেখতেছো, এই কনস্ট্যান্টটাকে কি বলে? এই কনস্ট্যান্টটাকে বলে ইলাস্টিসিটি মডুলাস। আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও। সো এখান থেকে আসতেছে যে স্ট্রেস ইকুয়ালস সাম কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। অ্যান্ড এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার একটা স্পেশাল নাম আছে, দ্যাট ইজ ইলাস্টিসিটি মডুলাস। বাংলায় হচ্ছে স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। আচ্ছা, সো এই কনস্ট্যান্টটা হচ্ছে এক এক টাইপের ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের হয়। কোনো ম্যাটেরিয়ালের জন্য এটা অনেক বেশি হয়, সাপোজ ধর একটা স্টিলের স্কেলের জন্য এটা অনেক বেশি হয়, আর রাবারের জন্য এটা অনেক কম হয়। সো এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমরা বলবো যে কোনো একটা ম্যাটেরিয়াল কি বেশি ইলাস্টিক নাকি কম ইলাস্টিক। আচ্ছা, সো হুকস ল যদি আমরা এখন বুঝে থাকি, এখন আমরা এই ইলাস্টিসিটি মানে নিয়ে আরও ডিটেলসে দেখব। তার আগে একটু ছোট দুইটা ম্যাথ দেখে ফেলি, জাস্ট একদমই বেসিক এমসিকিউতে আসার মতো। যে এখানে একটা সারফেস আছে, সারফেস না, একটা ওয়্যার আছে সাপোজ, বাট এই ওয়্যারটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। অ্যাকচুয়ালি একটা ওয়্যার সিলিন্ড্রিক্যালই হয়, তুমি যদি একটা ওয়্যারকে জুম করতে পারো সেটা কিন্তু সিলিন্ড্রিক্যাল হয়। সো এই ওয়্যারটার আমাদের তোমার রেডিয়াস বলে দেওয়া আছে। সাপোজ রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার, সরি 1 মিলিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, আর এই ওয়্যারটার লেংথ হচ্ছে, ইনিশিয়াল লেংথ হচ্ছে সাপোজ 10 সেন্টিমিটার। আর এই ওয়্যারটাকে ডিফর্ম করার জন্য আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম। সো ফোর্সটা হচ্ছে সাপোজ 2 নিউটন। আর এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য দেখা গেল এটা একটু লম্বা হয়ে গেছে, তার ইনিশিয়াল স্টেট থেকে একটু লম্বা হয়ে গেছে এরকম। সো এই অ্যামাউন্ট অফ ইলংগেশন হচ্ছে স্মল এল, মানে কতটুকু লম্বা হয়েছে সেটা হচ্ছে স্মল এল। ওকে, স্মল এল না, এটা হচ্ছে তোমার বলে দেওয়া আছে 1 সেন্টিমিটার। সো আমরা এখান থেকে একটু বের করার ট্রাই করি যে এখানে স্ট্রেস কত, স্ট্রেন কত। ফার্স্টে স্ট্রেন বের করি, স্ট্রেন বা বিকৃতি। স্ট্রেন হচ্ছে যে আমার এটা যতটুক লম্বা হয়েছে স্মল এল ডিভাইডেড বাই ওর ইনিশিয়াল লেংথ ক্যাপিটাল এল, এটা হচ্ছে ক্যাপিটাল এল এর ভ্যালু। দুইটাই যেহেতু সেন্টিমিটার ইউনিটে, আমার তাকে মিটারে কনভার্ট করতে হবে না। সো এখানে 1 ডিভাইডেড বাই 10, সো স্ট্রেন হচ্ছে 0.1। ক্লিয়ার? আর এই যে এইটার স্ট্রেস কত, স্ট্রেস বা পীড়ন কত, আমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 2, আর এরিয়া হচ্ছে, দেখো এই ক্রস সেকশনটার এরিয়া কীভাবে বের করবা বলো তো? এই ক্রস সেকশনাল এরিয়াটা কীভাবে বের করতে পারো? চ্যাট বক্সে লিখছো দেখি। হ্যাঁ, এটা হচ্ছে পাই আর স্কোয়ার্ড। ওকে, সো এটা পাই স্মল আর স্কোয়ার্ড, কারণ এটা একটা তোমার এরিয়া, সার্কুলার এরিয়া। সো 2 ডিভাইডেড বাই পাই, আরটাকে আমরা মিটারে নিয়ে নিব বিকজ স্ট্রেসটা নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে আসবে। সো পাই ইন্টু 2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার্ড, এত নিউটন পার মিটার স্কোয়ার্ড। ওকে, সো এই হচ্ছে স্ট্রেস আর স্ট্রেন বের করে একদম বেসিক আইডিয়া। এখন আমরা স্ট্রেস আর স্ট্রেন আর ইলাস্টিসিটির আরও ডিটেলস দেখব। ওকে, সো একদম ফার্স্টে এই ইলাস্টিসিটি হচ্ছে বেসিক্যালি 3 টাইপসের হয়। সো ফার্স্ট ওয়ান, আচ্ছা এই যে এখন যেটা পড়াবো এইগুলা হচ্ছে তোমার বইতে ওইভাবে ডিটেলসে দেওয়া নাই। ওকে,
বাট তোমার যদি ইচ্ছা হয় তুমি এইভাবে ডিটেলসে পড়তে পারো, বাট আর আমি এটা পড়াবো কারণ তাহলে তোমার ওভারঅল এই চ্যাপ্টার নিয়ে কনফিউশনটা কম থাকবে। ওকে, সো একটু যদি মনে হয় টাফও লাগে, টাফ না, যদি মনে হয় যে একটু এক্সট্রা হয়ে যাচ্ছে সমস্যা, তুমি এটা একটু কষ্ট করে হইলেও পড়ো। ওকে, এটা তোমার কাজে আসবে। আচ্ছা, সো ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি 3 টাইপসের হয়। ফার্স্টে হচ্ছে তোমার লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, অথবা টেনসাইল ইলাস্টিসিটি। তোমার ক্লাসিফিকেশনগুলো মনে রাখার দরকার নেই, তুমি এই পোর্শনটা জাস্ট বুঝো, ঠিক আছে, তাহলেই হবে। এটা তোমার মেনলি তুমি খাতায় তুলে রাখো, বাট এটা তুমি বুঝতে পারলেই হয়েছে। ওকে, এটা তোমার পরীক্ষায় আসবে না এরকম ক্লাসিফিকেশন। ইলাস্টিসিটি হচ্ছে তোমার 3 টাইপসের হয়। লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, আর এটার আরেকটা নাম হচ্ছে টেনসাইল ইলাস্টিসিটি। বাংলায় হচ্ছে দৈর্ঘ্য, বাংলায় হচ্ছে এটার, আচ্ছা এটার বাংলা টার্মটা আমার মনে নেই। ওইটা মানে এটা সামহাউ হচ্ছে লেংথের সাথে কানেক্টেড। আমরা এই যে একটু আগে যে একটা ওয়্যারকে টেনে লম্বা করা দেখলাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির মধ্যে পড়ে। সেকেন্ড ওয়ান হচ্ছে বাল্ক ইলাস্টিসিটি। বাল্ক ইলাস্টিসিটি বা ভলিউম ইলাস্টিসিটি আর কি, এটা বাংলা মানে অন্য আরেকটা ইজি মিনিং হচ্ছে ভলিউম ইলাস্টিসিটি। যেমন একটা স্পঞ্জের বল, তুমি যদি এটাকে চাপ দাও চারদিক থেকে, তাহলে ওর যে ইলাস্টিসিটিটা ও শো করে সেটা হচ্ছে বাল্ক ইলাস্টিসিটি অর ভলিউম ইলাস্টিসিটি। অ্যান্ড দেন থার্ড ওয়ান হচ্ছে রিজিডিটি ইলাস্টিসিটি। এটা রিজিডিটি না, এটার আরেকটা নাম আছে। আচ্ছা দাঁড়াও একটু, আচ্ছা এটাকে রিজিডিটি লেখো, রিজিডিটি ইলাস্টিসিটি। এই রিজিডিটি ইলাস্টিসিটির আইডিয়াটা হচ্ছে যে আমরা যখন একটা মোটা বইয়ের উদাহরণ দিছিলাম, যে সাপোজ একটা সারফেসের উপর এরকম একটা অবজেক্ট আছে যার নিচের এন্ডটা ফিক্স করা, মানে এই নিচের জায়গাটা ফিক্স করা, এটা সরবে না। সো তুমি যদি তাকে উপরে এরকম একটা ফোর্স দাও, সে কি একটু বেঁকে যাবে, এরকম হবে তখন। সো এই ফেনোমেননটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিজিডিটি ইলাস্টিসিটি। ক্লিয়ার? সো এই লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির পোর্শনটায় আসি। ফার্স্টে লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটিটা নিয়ে পড়ব, যেটা সবচেয়ে বেশি কমন, অ্যান্ড এইটাই পরীক্ষায় বেশি আসবে। সো লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির ডেফিনেশনটা আমি আর লিখবো না, এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা অবজেক্টের লেংথ যদি তুমি চেঞ্জ করতে চাও বা ডিফর্ম করতে চাও লেংথতে, তখন সেই অবজেক্টের ভিতর যে তোমার ইনিশিয়াল ফেজে রিস্টোরড হওয়ার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি। ওকে, নর্মাল ইলাস্টিসিটি জাস্ট লেংথ ভার্সনটা। এখন লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির সাথে অ্যাকচুয়ালি 2টা টার্ম রিলেটেড। ফার্স্ট ওয়ান হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেস, বুঝতেই পারতেছো, মানে এই ইলাস্টিসিটির জন্য স্ট্রেসটাকে আমরা বলি লঞ্জিটিউডিনাল স্ট্রেস, বাংলায় হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। আর সেকেন্ড টার্মটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন, মানে লঞ্জিটিউডিনাল স্ট্রেসের জন্য যে স্ট্রেন হয় সেটাই হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন। ওকে, মানে ডেফিনেশনগুলো খুব ইজি, মানে পার ইউনিট লেংথে যতটুক চেঞ্জ হয় এটাই অ্যাকচুয়ালি ওই যে স্মল এল বাই ক্যাপিটাল এল। তুমি যদি লঞ্জিটিউডিনাল স্ট্রেনের ডেফিনেশনটা বলো, এটার ডেফিনেশন হচ্ছে যে
the amount of deformation in length in per unit length is called longitudinal strain. Due to longitudinal stress is called longitudinal strain. আর longitudinal stress হচ্ছে the amount of restoring force developed in per unit area while deforming an object uh, an object along its length is called longitudinal stress. ওকে, ডেফিনেশনগুলো নিজেরা বাসায় খাতায় একটু গুছায় লেখার ট্রাই করবা। ওকে, একটা হচ্ছে যে একটা অবজেক্টকে তুমি তার লেংথ বরাবর ডিফর্ম করার জন্য যখন তার উপর ফোর্স অ্যাপ্লাই করবা তখন তার পার ইউনিট এরিয়াতে যে ফোর্সটা ডেভেলপড হয়, রিস্টোরিং ফোর্সটা ডেভেলপড হয়, সেটাই হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেস। অ্যান্ড এটা নাথিং স্পেশাল, জাস্ট সিম্পলি ওই সেমই এফ ওভার এ, মানে এখানে এটা সেই এফ ওভার এই। ওকে, জাস্ট নামটা একটু ডিফারেন্ট। আর লঞ্জিটিউডিনাল স্ট্রেন হচ্ছে যে ডিউ টু লঞ্জিটিউডিনাল স্ট্রেস the amount of deformation in length in per unit length is called longitudinal strain. Okay, এটার ফর্মুলাটা হচ্ছে স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L. ওকে, আচ্ছা, সো আমরা হুকস ল পড়ে আসছি, একটু আগে দেখে আসি হুকস ল কি। সো হুকস লটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এই কেসে আমাদের হবে যে এই যে লঞ্জিটিউডিনাল স্ট্রেস যেটা আছে, এই যে লঞ্জিটিউডিনাল স্ট্রেস যেটা আছে সেটা আলটিমেটলি লঞ্জিটিউডিনাল স্ট্রেনের প্রপোর্শনাল। মানে হুকস ল যদি লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির জন্য স্টেট করি তাহলে এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেস is proportional to longitudinal strain. ওকে, আচ্ছা, এখন এইখানে তাহলে ডেফিনেটলি আমি এটাকে ইকুয়াল করে লিখতে পারি একটা কনস্ট্যান্ট দিয়ে। আমরা বলছিলাম সেই কনস্ট্যান্টটাকে বলে ইলাস্টিসিটি মডুলাস। সাম কনস্ট্যান্ট। এখন এইখানে এই কনস্ট্যান্টটা জায়গাটা একটু ফাঁকা রাখে, আমি এটার নামটা পরে লিখতেছি। সো সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? ইলাস্টিসিটি মডুলাস, রাইট, বা স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। সো লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটির ক্ষেত্রে সেই মডুলাসটাকে আমরা কি বলা উচিত? লঞ্জিটিউডিনাল মডুলাস। বাট এটা লঞ্জিটিউডিনাল মডুলাসটা কেউ বলে না, কারণ এটা নিয়ে একটা সায়েন্টিস্ট খুব বেশি কাজ করছিল, সো ওই মডুলাসটা তার নামেই দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস, সায়েন্টিস্ট ইয়াংয়ের নামে আর কি। ওকে, বা বাংলায় হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সো লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইয়াংস মডুলাস ইন্টু লঞ্জিটিউডিনাল স্ট্রেন। অ্যান্ড এই লঞ্জিটিউডিনাল স্ট্রেসটাকে আমরা কি দিয়ে লিখি? এফ ওভার এ। ইয়াংস মডুলাসকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখি, অ্যান্ড লঞ্জিটিউডিনাল স্ট্রেনকে আমরা স্মল এল ওভার ক্যাপিটাল এল দিয়ে লিখি। ওকে, সো আমরা এখান থেকে একটা নাইস ফর্মুলা পেয়ে গেলাম ফর লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, যে এফ ওভার এ is equal to capital Y small l divided by capital L. অ্যান্ড ফর্মুলাটা ডেফিনেটলি এভাবে রাখা হয় না, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এভাবে রাখে সবাই, y is equal to f over a divided by small l over capital L। মানে যে কোনো ইলাস্টিসিটি মডুলাসই আসলে কি? স্ট্রেস বাই স্ট্রেন। মানে স্ট্রেস বাই স্ট্রেন মানেই হচ্ছে ইলাস্টিসিটি মডুলাস। ওকে, এফ ওভার এ ডিভাইডেড বাই স্মল এল ওভার ক্যাপিটাল এল। অ্যান্ড অনেকে আবার এটাকে ফার্দার আরও এক লাইন চেঞ্জ করে এভাবে লেখে, ক্যাপিটাল এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। মানে ইয়াংস মডুলাস বের করার একটা ফর্মুলা। অ্যান্ড তুমি এখান থেকে সবই বের করতে পারবে, তোমার যে কোনো গিভেন ডেটা দেওয়া থাকুক তুমি সেখান থেকে একটা একটা করে সবই বের করতে পারবা। ক্লিয়ার? এটা আমরা ম্যাথের সময় দেখব। আচ্ছা, সো আরেকটা ব্যাপার, আমি হুকস লতে যেটা স্টেট করি নাই, একটু হুকস ল যেখানে লিখছো ওইখানে যাও। যে হুকস ল রিলেটেড, হুকস ল থেকে একটা গ্রাফ ড্র করা যায়, সেটা হচ্ছে স্ট্রেন ভার্সেস স্ট্রেস। যে এই অ্যাক্সিসে যদি আমরা স্ট্রেন প্লট করি আর এই অ্যাক্সিসে যদি স্ট্রেস প্লট করি তাহলে এই গ্রাফটা একটা অরিজিন দিয়ে পাস করা স্ট্রেট লাইন হয় এরকম। যত বেশি স্ট্রেন তত বেশি স্ট্রেস। এটা ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার্ড, আর এটা ইউনিট হচ্ছে এটা নো ইউনিট। ক্লিয়ার? এই গ্রাফটা দেখো,
স্ট্রেস বাই স্ট্রেন, আমরা কি বলছি, স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে ইয়াংস মডুলাস, এটার স্লোপ। যাদের মনে আছে যে একদম প্রথম দিকে আমরা স্লোপ পড়ছিলাম, স্লোপ হচ্ছে যে এখানে যে কোনো একটা সেগমেন্ট নাও, মানে এই হরাইজন্টালি একটা সেগমেন্ট নাও আর ভার্টিক্যালি একটা সেগমেন্ট নাও, তাহলে এই যে রাইজ ওভার ওয়াক, মানে যতটুকু উপরে উঠতেছো ডিভাইডেড বাই যতটুকু ডানে হাঁটতেছো, সেই রেশিওটাই হচ্ছে স্লোপ, এই গ্রাফের বা এই লাইনের স্লোপ, বা বাংলায় হচ্ছে ঢাল। একদম ফার্স্ট চ্যাপ্টারে দেখাইছিলাম, ফার্স্ট না ওই যে সেকেন্ড যেটা ওইটাই। সো ঢাল আর স্লোপ এটা হচ্ছে, দেখো এখানে রাইজটা কত, রাইজটা হচ্ছে আমার স্ট্রেস, আর ওয়াক কত, ডানে হাঁটা মানে হচ্ছে স্ট্রেইনের অ্যামাউন্ট। সো স্ট্রেস বাই স্ট্রেনটাই কি, আমাদের ইয়াংস মডুলাস। সো এখানে লিখে রাখো যে একটা স্ট্রেস, স্ট্রেন ভার্সাস স্ট্রেস গ্রাফের স্লোপ ইলাস্টিসিটি মডুলাস ইন্ডিকেট করে। In case of longitudinal elasticity, this is called Young's modulus. ক্লিয়ার? সো এটাকে একটু ওই হিসাবে এখানে লিখে রাখো, হুকস লতে লিখে রাখো। আচ্ছা, হুকস লর এখানে সাইডে আরও একটু লিখে রাখো, সেটা হচ্ছে এখানে আমরা দেখে আসি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট উইচ ইজ কল্ড মডুলাস, ইলাস্টিসিটি মডুলাস অর মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মডুলাস, এটা একটা কনস্ট্যান্ট টাইমস স্ট্রেন। সো সাইড চেঞ্জ করলে এখান থেকে লেখা যায় ইলাস্টিসিটি মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, ইলাস্টিসিটি মডুলাস is equal to stress by strain. আচ্ছা, এখান থেকে আমরা একটু বের করার ট্রাই করি ইলাস্টিসিটি মডুলাসের ইউনিটটা কি হয়। দেখো স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার্ড, আর স্ট্রেনের কোনো ইউনিট নেই। সো এটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ারই হবে, কারণ স্ট্রেনের যেহেতু ইউনিট নাই। সো ইলাস্টিসিটি মডুলাসের ইউনিটও নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল। ওকে, বাট প্যাসকেল কেউ লেখে না তেমন। আর এটা অ্যাকচুয়ালি স্ট্রেসের সমান, মানে স্ট্রেসের ইউনিটের সমান, অ্যান্ড এটা তোমার প্রেশারের ইউনিটেরও সমান। ক্লিয়ার? অ্যান্ড ইলাস্টিসিটি মডুলাসের ডেফিনেশন যদি লিখি, the amount of stress developed per unit strain, the amount of stress developed, the amount of stress developed in per unit strain, in per unit strain is called elasticity modulus. Okay, so এখানে আমরা ইয়াংস মডুলাসের সিমিলারলি ডেফিনেশন দিতে পারি, দ্য রেশিও অফ longitudinal stress with longitudinal strain is called Young's modulus, or the amount of longitudinal stress developed in per 1 unit longitudinal strain is called Young's modulus, and Young's modulus er unit ki Newton per meter square. ওকে, সো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম, ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু F ওভার A ডিভাইডেড বাই স্মল l ওভার ক্যাপিটাল। জাস্ট এটা মনে রাখলেই হয়, স্ট্রেস বাই স্ট্রেন। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। Y ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস হচ্ছে F বাই A আর স্ট্রেন হচ্ছে স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। ওকে, সো আমরা একটা ম্যাথ দেখি এটা রিলেটেড। সাপোজ এইখানে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে এই টাইপের, অ্যান্ড এই সিলিন্ড্রিক্যাল ওয়্যারটার উপর আমরা ডান দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্সটা হচ্ছে 50 নিউটনস। অ্যান্ড এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য ওর লেংথ ইনক্রিজ হইল হচ্ছে অনলি 2 সেন্টিমিটার।
আর এটার লেংথ হচ্ছে ইন টোটাল 5 মিটার, ইনিশিয়াল লেংথ হচ্ছে 5 মিটার। আর এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, এই যে ক্রস সেকশনটা আছে এখানে, সেই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমাদের এখন বের করতে বলছে যে এই ওয়্যারটার ইলাস্টিসিটি মডুলাস কত। সো y ইজ ইকুয়াল টু স্ট্রেস ওভার স্ট্রেন, স্ট্রেস ওভার স্ট্রেন, অ্যান্ড স্ট্রেস হচ্ছে সিম্পলি এফ ওভার এ, আর স্ট্রেন হচ্ছে স্মল এল ওভার ক্যাপিটাল এল। ক্যাপিটাল এফ হচ্ছে 50, ক্যাপিটাল এ হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। সো এটাকে আমাদের এসআইতে নিতে হবে। সো 10 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এল হচ্ছে 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻⁻², আর ক্যাপিটাল এল হচ্ছে 5 মিটার। সো এই দুইটার যদি ক্যালকুলেট করো তাহলে তুমি নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু পাবো। ওকে, সো এই হচ্ছে ক্যাপিটাল ওয়াই বের করার আইডিয়া। বুঝতে পারছো? আমরা আরেকটা ম্যাথ দেখি। সো একটা ওয়্যারকে এরকম সিলিং থেকে ঝোলায় রাখা হয়েছে, অ্যান্ড দি লেংথ অফ দিস ওয়্যার, দি লেংথ অফ দিস ওয়্যার, এটার লেংথ আমরা বলে দিলাম। সাপোজ এটার লেংথ হচ্ছে ইনিশিয়ালি 5 মিটার, আগের মতোই। আর এটার এই যে রেডিয়াস, এটার যে ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে এই যে এই জায়গাটাকে তুমি যদি জুম করো এরকম দেখাবে। সো এটার রেডিয়াস আর কি। সো এটার রেডিয়াস হচ্ছে অনলি 1 মিলিমিটার। এখন এইটার রেডিয়াস দেওয়া আছে আর লেংথ দেওয়া আছে, আর এটার ইয়াংস মডুলাসটাও দিয়ে দিচ্ছে। ইয়াংস মডুলাসটা হচ্ছে 5.6। দাঁড়াও একটু চিন্তা করে নিই। এটার ইয়াংস মডুলাস হচ্ছে সাপোজ তোমার 200 ইন্টু কত দিতে পারো, 100 ইন্টু 10⁻⁻⁴। আচ্ছা, সাপোজ এটা ইয়াংস মডুলাস হচ্ছে এরকম, দেখো 6 ইন্টু 10⁻8 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখন এই ওয়্যারটার উপর আমরা কি করলাম, একটা অবজেক্টকে এখান থেকে এটার সাথে ঝুলাই দিলাম। এখানে একটা অবজেক্টকে ঝুলাই দিছি, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। সো তোমার বের করতে হবে যে এখানে স্মল এল ইজ ইকুয়াল টু কত, মানে এই ওয়্যারটা কতটুকু লম্বা হবে। একটু সবাই ট্রাই করো তো। এটা একটা ওয়্যার এরকম সিলিং থেকে ঝোলাইছো, দেন ওই ওয়্যারটার নিচে একটা ম্যাস অ্যাটাচ করছো। সো এই ওয়্যারটা কতটুকু লম্বা হবে, এটা একটু ট্রাই করে দেখো।
আচ্ছা এখানে এটাকে ইয়াংস মডুলাসের ভ্যালুটা আগেই বসায় না, এটা হচ্ছে তুমি লেখো 2 × 10⁻11, এটা লেখো। আচ্ছা এখন একটু ট্রাই করে দেখো স্মল এল এর ভ্যালু কত আসে, আর এটা না পারলে আমি করে দিব। আমাদের অ্যাকচুয়ালি টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি এক কাজ করি এটা করে দিই দেখো। সো এখানে আমাদের স্মল এল বের করতে হবে। আমাদের মেইন ফর্মুলা হচ্ছে যে ক্যাপিটাল ওয়াই ইলাস্টিসিটি মডুলাস ইজ ইকুয়াল টু সাম স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। এখানে স্পেসিফিক্যালি বললে এটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস, এটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেন। আচ্ছা সো স্ট্রেস কত? স্ট্রেস হচ্ছে ক্যাপিটাল এফ ওভার এ, আর স্ট্রেন স্মল এল ওভার ক্যাপিটাল এল। আমাদের টার্গেট হচ্ছে স্মল এল বের করা। সো স্মল এল ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই, রাইট? আমরা সাইড চেঞ্জ করে এরকম লিখতে পারি। এখন আমাদের একটা একটা চিন্তা করতে হবে যে কোনটা কোনটা দেওয়া আছে। ক্যাপিটাল এল দেওয়া আছে 5 মিটার, ক্যাপিটাল এটা বের করতে হবে। ক্যাপিটাল এ কীভাবে বের করব? তা হচ্ছে এইখানে এই যে টাইনি যে ক্রস সেকশনাল সার্কেলগুলো তাদের এরিয়া। সো এ হচ্ছে অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার্ড। ওকে, সো এইখানে আমরা লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই পাই স্মল আর স্কোয়ার্ড ক্যাপিটাল ওয়াই। আচ্ছা এবার ক্যাপিটাল এফটাকে এখানে অ্যাপ্লাইড ফোর্সটা কার? দেখো এই অবজেক্টটার সাথে যখন এই ওয়েটটার সাথে তুমি যখন একটা অবজেক্টকে অ্যাটাচ করছো, অ্যাকচুয়ালি এই অবজেক্টটার যে ওয়েট বা ওজন সেইটা এইখানে একটা ফোর্স হিসেবে কাজ করতেছে, রাইট? মানে এই ওয়েটটাকে, এই ওয়েটটা যখন এই অবজেক্টটাকে ধরে রাখবে তখন ওর ওয়েটটা ওর উপর একটা ফোর্স হিসেবে কাজ করবে। সো এখানে এফ সমান হচ্ছে অ্যাকচুয়ালি এইটার ম্যাস যদি এম হয় তাহলে ক্যাপিটাল এফ সমান হচ্ছে এম জি। ক্লিয়ার? সো এখন আমাদের জাস্ট ভ্যালু বসাতে হবে। সো এম এর ভ্যালু হচ্ছে 2, জি এর ভ্যালু হচ্ছে 9.8, ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে তোমার 5, তারপর পাই আর স্কোয়ার, আর হচ্ছে মিলিমিটারে আছে, ডেফিনেটলি এটাকে মিটারে নিতে হবে। সো 10⁻³ হোল স্কোয়ার্ড ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে 2 × 10⁻11। সো এটা ক্যালকুলেট করি, 2 × 9.8 × 5 divided by pi into 10⁻³ squared into 2 × 10⁻11। সো এটার অ্যান্সার আসে খুবই স্মল একটা ভ্যালু আসছে, এটা মিটারে আসছে স্মল এল এর ভ্যালু। আমরা যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে এটা সিগনিফিকেন্টলি বোঝা যাবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0.16 মিলিমিটার, খুবই স্মল, 0.16 মিলিমিটার। সো আমরা এরকম ম্যাথ আরও দেখবো পরের ক্লাসে, আর নেক্সট দিন আমরা অন্যান্য টাইপের যে ইলাস্টিসিটিগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। সো বাসায় এগুলো একটু দেখো। হ্যাঁ হ্যাঁ বলো। হুম। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমার কোনো স্পেসিফিক রিজন নাই। গ্রাফে যে সবসময় এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্টটা প্লট করতে হয় এটা ইউজুয়াল একটা কনভেনশন, বাট নট ম্যান্ডেটরি। সো আমরা ওইখানে চাইলে এইদিকে স্ট্রেস প্লট করতে পারতাম, সমস্যা নেই। হচ্ছে স্ট্রেস, হচ্ছে স্ট্রেন, আর তখনও গ্রাফটা সেম, আর তখন স্লোপটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 ওভার ইলাস্টিসিটি মডুলাস, তাই না? ইনভার্স হয়ে যাবে না এটা, এটাই।